আসসালামু আলাইকুম। যুক্ত হচ্ছি তোমাদের সাথে রেদওয়ান তানভীর। পড়াশোনা করছি সরকারি আনন্দমোহন কলেজে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কপি কল, যেটি এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ফিজিক্সের জন্য। এসএসসি ফিজিক্সের এই তো বিশ্বাস রাখা যায় যে আজকের এই ক্লাসটি যদি তুমি করে থাকো, সম্পূর্ণরূপে করো, তো কপি কল সংক্রান্ত যাবতীয় ম্যাথ তোমার কাছে সহজ হয়ে যাবে। তো দেখো, সিলেট বোর্ড 23 সালে এমন একটি প্রশ্ন এসেছিল। দেখো, এখানে বলা আছে যে ছোট নম্বর প্রশ্নটি আমি ধরে নিয়েছি তোমরা পারবা, তাই ছোট নম্বর প্রশ্নটি সলভ করা হবে না, মেইনলি সলভ করা হবে বর্গ কোয়েশ্চনটি। এখানে বলা আছে যে ভূপৃষ্ঠ পতিত হওয়ার সময় পিওসিটির ত্বরণ ও অভিকর্ষজ ত্বরণের মধ্যে তুলনা করো। দেখো, এখানে একটি কপি কল দেওয়া আছে এবং কপি কলটা আমি এখানে রিডও করেছি, পুনরায় এঁকেছি। এখন আমার কাজ হচ্ছে প্রত্যেকটা বস্তুর উপর কোন কোন বল কাজ করছে ওইগুলোকে অ্যানালাইসিস করা। সো একটু লক্ষ্য করো, প্রত্যেকটা বস্তুর উপর কোন কোন বল কাজ করছে এগুলো আমরা একটু দেখব। সো দেখো, এখানের বস্তুটাকে ধরে নিলাম M1 বস্তু, এবং এইখানের বস্তুটাকে ধরে নিলাম আমি M2 বস্তু, এবং এইখানের যে বস্তুটা তাকে আমি ধরে নিলাম M3 বস্তু। এতটুকু পর্যন্ত আমার কাজ শেষ। আচ্ছা, এখন একটু রিয়েলাইজ করো, চিন্তা করো যে এইখানে যে বস্তুটা ছিল তার বর ছিল বেশি, সব থেকে বেশি, মানে 66 কেজি। তাহলে সিস্টেমটা অবশ্যই এই বরাবর পড়ে যাবে, তাই না? যেহেতু এই দিকে বরটা বেশি, তার মানে অবশ্যই সিস্টেমটা এই বরাবর পড়ে যাবে। অর্থাৎ এই বস্তুটা এই বরাবর গতিশীল হবে, এই বস্তুটা এই বরাবর গতিশীল হবে। এটা তো একদম কমন কেস, তোমরা সকলেই বুঝতে পারতেছো যে সিস্টেমটা এই বরাবর গতিশীল হবে, তাই না? আচ্ছা, তার মানে এই বরাবর যদি আমি ত্বরণটা ধরি তাহলে ত্বরণটা পজিটিভ আসবে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, এই বস্তুটার বর কত দেওয়া ছিল? 66 কেজি। দ্যাট মিনস M1 সমান কত? 66 কেজি। এটা কত? 66 কেজি। বস্তুটার বর কত? 66 কেজি। এবং এই বস্তুটার বর কত? এই বস্তুটার বর হচ্ছে 2 কেজি। এই বস্তুটার বর হচ্ছে 2 কেজি। এবং এই যে বস্তুটা আছে এটার বর হচ্ছে 30 কেজি। আচ্ছা, একটু লক্ষ্য করো, এখন আমরা যে বিষয়টি করব সেটি হচ্ছে এই অঙ্কের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা এই যে বলগুলো হলো, এই বলগুলো নিয়ে অ্যানালাইসিস করব, কোন বস্তুটার উপর কোন কোন বল ক্রিয়া করছে এগুলো অ্যানালাইসিস করব। একটা জিনিস মনে রাখবা, এই যে সুতাটা আছে অর্থাৎ এই দড়িটা আছে, এই দড়িটাকে কল্পনা করা হয়েছে অপসারণশীল এবং অঘর্ষণশীল। অর্থাৎ দড়ির কোনো ঘর্ষণ নাই এবং দড়ির কোনো প্রসারণশীলতা নাই। এই কল্পনা করলেই এই ম্যাথটা করা পসিবল। যদি দড়ির ঘর্ষণ থাকে তাহলে এই ম্যাথ জটিল হবে, দড়ির প্রসারণশীলতা থাকলে এই ম্যাথটা জটিল হবে, তাহলে এটা সলভ করা কঠিন হবে। তাই এখানে ধরে নেওয়া হয়েছে যে এই দড়িটার কোনো প্রসারণশীলতা নেই এবং ঘর্ষণ নেই। আচ্ছা, তারপর একটু লক্ষ্য করো যে এমন বস্তুটার একদম নিচ বরাবর কি কাজ করবে? ওজন। একদম নিচ বরাবর কাজ করবে হচ্ছে ওজন। এটা তো আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে M1G, একদম নিচ বরাবর কাজ করবে ওজন। এবং এই নিচ বরাবর যখন ওজন কাজ করবে, দেখো তখন ওজনের বিপরীত দিয়ে কাজ করবে হচ্ছে একটা প্রতিক্রিয়া বল, তাকে আমরা টেনশন ফোর্স অথবা তার টান বল হিসেবে আখ্যায়িত করব। টেনশন ফোর্স, টান বল। এই টান বলটার নাম আমরা T1 ধরবো, এই টান বলটার নাম ধরবো T1। আচ্ছা দেখো, এখানে M1G এবং T1 এর মাঝে তোমরা কি বলতে পারবা যে কোন বলটা বেশি হবে? এটা একদম কমন কেস, যেহেতু সিস্টেমটা এই বরাবর গতিশীল হয়ে যাচ্ছে। দেখো, সিস্টেমটা এই বরাবর গতিশীল হচ্ছে, তার মানে অবশ্যই এই M1Gটা T1 এর থেকে বেশি হওয়া লাগবে, তা না হলে তো সিস্টেমটা এই নিচের দিকে পড়ে যাবে না। অর্থাৎ M1Gটা T1 থেকে বড় হবে, এটা আমরা জানি, এবং এটা ধরে অঙ্কটা করতে হবে। এটা ধরে যে করলে হবে না তা না, এটা ধরে করলে অঙ্কটা সহজ হবে। এবং T1টাকে যদি তুমি এই M1 থেকে বেশি ধরো তাহলে মানটা ঋণাত্মক আসবে। তো ওই ঝামেলার মাঝে আমি যেতে চাচ্ছি না,
আমি M1G-টাকে T1 থেকে বেশি ধরবো। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে এই 2 কেজি বস্তুটার যে ভর, এই বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, এই বস্তুটার মাঝে কোন কোন বল ক্রিয়া করছে ওইগুলো আমরা অ্যানালাইসিস করব, তাই না? ওইটা অ্যানালাইসিস করার আগে আমরা এই M2 বস্তুর উপর কোন কোন বল ক্রিয়া করছে ওইটা অ্যানালাইসিস করব। দেখো, M2 বস্তুর একদম নিচ বরাবর কাজ করবে হচ্ছে M2G, দ্যাট মিনস ওজন। সেম কাজটা আমরা M1 এর জন্য করেছিলাম। M1 এর জন্য দেখো উপরের দিকে একটা টান বল ক্রিয়া করছিল, সেমভাবে M2 এর জন্য উপরের দিকে একটা টান বল ক্রিয়া করবে যার নাম হচ্ছে T2। এখন একটা কোয়েশ্চেন আসে যে ভাই আসলে এইখানে T1 হলো, আবার এইখানে কেন T2 হলো? কারণ হচ্ছে দেখো, এই যে পয়েন্টের মাঝে একটা বস্তু আছে, সেম ধরে কিন্তু না, এই পয়েন্টের মাঝে যদি এই বস্তুটা না থাকতো, তখন T1 আর T2 সমান হইতো। কিন্তু যেহেতু এই পয়েন্টের মাঝে একটা বস্তু আছে, তাই এই ক্ষেত্রে T1 আর T2টা সমান হবে না। আচ্ছা, এটুকু অ্যানালাইসিস করলাম। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবা যে এই T2 এবং M2G এর মাঝে কোনটা বড় হবে? অবশ্যই T2 বড় হবে, কেননা সিস্টেমটা তো এই বরাবর গতিশীল। এই দুইটার লব্ধি যদি এই বরাবর হয়, তাহলেই তো সিস্টেমটা এই বরাবর গতিশীল হবে, দ্যাট মিনস T2টা বড় হবে। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, দেখো এই বস্তুটার ওজন একদম নিচ বরাবর কাজ করবে, এই M3 বস্তুটার ওজন একদম নিচ বরাবর কাজ করবে, যাকে আমরা বলি M3G। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই M3G কে ভ্যানিশ করে দিবে হচ্ছে এই বস্তুটার অবিলম্বিক প্রতিক্রিয়া বল। আমি পড়েছিলাম যে অবিলম্বিক প্রতিক্রিয়া বল হচ্ছে তলের লম্বভাবে বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ M3G এর অবিলম্বিক প্রতিক্রিয়া বল হবে R। এবং অবিলম্বিক প্রতিক্রিয়া বল কি, এটা একটু ধারণা ক্লিয়ার থাকা উচিত। অবিলম্বিক প্রতিক্রিয়া বল হচ্ছে, সাপোজ তুমি কোনো একটা বস্তুকে কোনো একটা তলে রেখেছো এবং ওই তল উক্ত বস্তুর উপর লম্বভাবে যে বলটা ক্রিয়া করে তাকে বলা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া বল, অর্থাৎ তলের লম্বভাবে বাইরের দিকে যে বলটা কাজ করে ওজনের বিপরীত দিকে। ওজনের বিপরীত দিকে বললে ভুল হবে, ওজনের mg cos থিটার বিপরীত দিকে। সো এটা তোমরা পরে শিখবা এইচএসসিতে এসে। সো এখন এইটুকুই জানো যে M3G এর বিপরীত দিকে কাজ করবে R, অর্থাৎ অবিলম্বিক প্রতিক্রিয়া বল, এবং এরা পরস্পর সমান হবে, তাই এরা একটাকে ভ্যানিশ করে দিবে। তো দেখো, এই দিক বরাবর কাজ করবে হচ্ছে T1 এবং এই দিক বরাবর কাজ করবে হচ্ছে T2। আচ্ছা, এখানে বলের ডিরেকশনটা একটু বোঝার বিষয় আছে। দেখো, একটু লক্ষ্য করো, এই T1টা এই বরাবর এবং এই T2টা এই বরাবর। দেখো, এই দুইটা যদি বিপরীত দিকে না হইতো তাহলে কি সমস্যাটা হয়েছে জানো? তাহলে সুতার মাঝে ঢিল পড়ে যাইতো। দেখো, একটু লক্ষ্য করো, এই দুইটা যদি সেম দিকে না হইতো, বিপরীত দিকে না হইতো, তাহলে কিন্তু সুতার মাঝে ঢিল পড়ে যাইতো। দেখো, অনুরূপভাবে এই দুইটাও কিন্তু বিপরীত দিকে, এটা এই বরাবর, এটা এই বরাবর। তার মানে এই দুইটাও যদি বিপরীত দিকে না হইতো তাহলে কিন্তু সুতার মাঝে ঢিল পড়ে যেত। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবা। এবং এইখানে যে বিষয়টা ঘটবে, যেহেতু সিস্টেমটা এই বরাবর পড়ে যাবে, তাই T1টা T2 থেকে বড় হবে। এবং এখানে দেখো আরেকটা জিনিস বলা আছে, এবং এই তলটা আছে না, এই তলের ঘর্ষণ সহগ আছে। তো আমি একটা কাজ করে নিই, এই তলের ঘর্ষণ বলটা আমরা নির্ণয় করে নিই। আচ্ছা, আমরা ঘর্ষণ বল সমান কি জানি? Fs সমান মিউ এস ইন্টু আর। আর এর পরিচয় হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া বল। এখানে একটু লক্ষ্য করো, ঘর্ষণ সহগের মানটা দেওয়া ছিল 0.2। আচ্ছা, 0.2 একটু লক্ষ্য করো, এটা হবে 0.2 ইন্টু কত ছিল বস্তুটার ভর? 2 কেজি। এবং এখানে একটু লক্ষ্য করবা যে আর এবং এমজি কিন্তু সমান হবে, কারণ বস্তুটা সমতলে রাখা আছে, এবং সমতলে রাখা থাকলে এই জিনিসটা হয় যে আর এবং এমজি সমান হবে 2 × 9.8।
তাহলে কত আসছে 0.2 into 2 into 9.8, that means 3.92, এবং এই 3.92 বলটা হচ্ছে এই তলের ঘর্ষণ বল, অর্থাৎ এই তলের যে Fs তার ভ্যালু হচ্ছে 3.92। এবং একটু লক্ষ্য করে দেখো যে এইটাই কিন্তু চাওয়া হয়েছিল যে ছোট গতে, সো বড় করতে গিয়ে আমরা এটা সলভ করে ফেলেছি। এটা খুবই সহজ অঙ্ক, বাচ্চা অঙ্ক। আচ্ছা, এখন আমরা একটু লক্ষ্য করব এই M1 এর উপর নিট বলগুলা, M1 এর উপর কোন কোন যে বলগুলা ক্রিয়া করছে সেগুলার লব্ধি কত হয়, অর্থাৎ কার্যকর কত হয়। মনে করো যে M1 এর উপর কার্যকর বলটা হচ্ছে M1A। সো কার্যকর বলটা কি হবে? দেখো, ওজন নিচের দিকে কাজ করছে, T1 কাজ করছে উপরের দিকে, তার মানে দুইটার বিয়োগফল হবে। অবশ্যই যেহেতু ওজন বড়, তাহলে ওজনটা থেকে বাদ যাবে, M1G থেকে বাদ যাবে T1, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, এই M2A এর উপর কোন কোন বল কাজ করছে। M2A এর উপর কোন কোন বল কাজ করছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, M2A এর উপর টান কাজ করতেছে উপরের দিকে, ওজন কাজ করতেছে নিচের দিকে। যেহেতু টানের মানটা বড়, সেহেতু টান থেকে বাদ যাবে, দ্যাট মিন্স T2 মাইনাস M2G। এই জিনিসটা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে M3A, এটার উপর কোন কোন বল কাজ করছে। দেখো, T1 কাজ করতেছে এই বরাবর, T2 কাজ করতেছে এই বরাবর। যেহেতু সিস্টেমটা এই বরাবর পড়বে, এটা আমরা আগে থেকেই জানি, দ্যাট মিন্স T1 থেকে বাদ যাবে, T1 মাইনাস T2। এটাই কি হইল? না, আরও কিছু কাজ করতে হবে। দেখো, একটা জিনিস মনে রাখবা যে কোনো বস্তুটা এই বরাবর গতিশীল হতে চাচ্ছে, ঘর্ষণ বল কি চাইবে? ঘর্ষণ বল চাইবে বস্তুটাকে থামাতে। এখন যদি থামাতে চাই, ঘর্ষণ বল অবশ্যই তার বিপরীত দিকে এই বরাবর কাজ করতে হবে। দেখো, বলের লব্ধি কাজ করছে এই বরাবর, ঘর্ষণ বল চাইবে তাকে থামাতে, সেই জন্য তাকে অবশ্যই কাজ করতে হবে এই বরাবর। একটা জিনিস মাথায় রাখবা যে ঘর্ষণ বল সবসময় কাজ করে কোনো একটা বস্তুর আপেক্ষিক গতির বিপরীত দিকে, অর্থাৎ কোনো একটা বস্তু যেদিকে গতিশীল হতে চাচ্ছে তার বিপরীত দিকে কাজ করবে হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ কোনো একটা বস্তু ডান দিকে গতিশীল হতে চাচ্ছে, তার ঘর্ষণ বল ক্রিয়া করবে বাম দিকে। কোনো একটা বস্তু উপরের দিকে গতিশীল হতে চাচ্ছে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে নিচের দিকে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, তার মানে ঘর্ষণ বলটুকু বাদ যাবে 3.92। এখন একটা মজার জিনিস লক্ষ্য করো, আমরা যদি এই তিনটা ইকুয়েশন যে পাইলাম, এই তিনটা ইকুয়েশনকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? এখান থেকে দেখো, আমরা পাচ্ছি M1A প্লাস M2A প্লাস M3A। এটা হচ্ছে বাম পক্ষের ক্যালকুলেশন। দেখো, ডান পক্ষের মাঝে কি হবে? এটা বাদ, এটা বাদ, কি থাকতেছে? M1G মাইনাস M2G মাইনাস 3.92। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, এখান থেকে যদি আমরা চট করে A এর মানটা নির্ণয় করতে চাই, A হবে M1 M2 প্লাস M3, এখানে হবে M1G মাইনাস M2G মাইনাস 3.92। আচ্ছা, একটু লক্ষ্য করো, M1 এর মানটা কত ছিল জানি? M1 এর মানটা ছিল 66 কেজি, 66 কেজি। আচ্ছা, দ্যাট মিন্স 66 ইন্টু 9.8 থেকে বাদ যাবে কত? M2 এর মানটা ছিল কত? 30 কেজি। আচ্ছা, 30 ইন্টু 9.8 থেকে বাদ যাবে 3.92। এবং এই বস্তু তিনটা বস্তুর ভরের সমষ্টি কত? ভরের সমষ্টি হবে 66 প্লাস 30 প্লাস কত ছিল? আরেকটা 2 কেজি ছিল, তাই না? আচ্ছা,
এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে থাকতেছে 66 ইন্টু 9.6 মাইনাস 30 ইন্টু 9.8 মাইনাস 3.92 66 32। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করে থাকতেছে হচ্ছে 3.56। অর্থাৎ দেখো, এবং কপি কলের ক্ষেত্রে আরেকটা বড় যে বেসিক সে জিনিসটা মাথায় রাখবা যে সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে ত্বরণটা সেম হবে। এটা কপি কলের ক্ষেত্রেই হয় যে সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে ত্বরণ সেম হবে। অর্থাৎ এই যে ত্বরণটা আসলো না, এইটাই পি বস্তুর ত্বরণ। অর্থাৎ পি বস্তুর ত্বরণ এ সমান হচ্ছে 3.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন হচ্ছে অভিকর্ষজ ত্বরণ কত? অভিকর্ষজ ত্বরণ জি সমান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, অভিকর্ষজ ত্বরণের মানটা বেশি হবে না, এটাই বলছে। অথবা তুমি এইভাবে তুলনা করতে পারো যে জি ডিভাইডেড বাই এ সমান হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 3.56। ক্যালকুলেশন করলে কত আসে? 2.75 এবং জি সমান হচ্ছে এ ইন্টু 2.75। এত আনসার। সো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। সো এটা মোটামুটি কমপ্লেক্স ম্যাথ।